দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি পিউ। যেভাবে করোনার দাপট ক্রমশই বাড়ছে, কি মনে হচ্ছে আপনাদের যে কি ধরনের চিন্তা ভাবনা করা উচিত রাজ্য সরকারের? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকারের যেটা আপনি জানতে চাইছেন, আমার মনে হয় শুধু রাজ্য সরকারের নয়, এটা যেটা পুরো অ্যাজ এ সেন্টার রাজ্য সবার মিলেই কাজটা করা উচিত। এবং যেটা আমরা দেখলাম, আমার মনে হয় সাধারণ মানুষ যে সচেতন নয় লোকে বলছে, আমি এটা দেখতে পাচ্ছি যে সারা দেশে মোটামুটি সাধারণ মানুষ কিন্তু সবাই সচেতন না হলেও প্রচুর মানুষ সচেতন আছে। কিন্তু আমরা যে রিসেন্টলি দেখলাম যে 8 দফার ভোট বাংলা নির্বাচন কমিশন করালো, আমার মনে হয় 3য় দফা যে মমতা ব্যানার্জি অ্যাপিল করলো যে 3 দফাটা একসাথে করা হোক এই সিচুয়েশনে, তখন আমার মনে হয় এটা মানা উচিত ছিল। এবং তারপরে হাইকোর্ট থেকেও সেটা প্রমাণিত হলো, হাইকোর্টের পর্যবেক্ষণও যে নির্বাচন কমিশনের ওটা ভুল ছিল। সুতরাং আমার মনে হয় এটার জন্য নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে আলাদা করে দায়ী করে লাভ নেই, করোনাটা তো ওনারা এনে দেননি। তবে আমার মনে হয় ওনারা সচেতন থাকা, মমতা ব্যানার্জিও শেষ বছর প্রচুর চেষ্টা করেছেন, তিনি নিজে রাস্তায় নেমে কাজ করেছেন, নরেন্দ্র মোদীও প্রচুর বৈঠক করে দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছেন। আমার মনে হয় কেন্দ্র আর রাজ্যকে সমন্বয় নিয়ে যদি কাজটা করে, আরও বেশি মানুষকে সচেতন, স্পেশালি ভ্যাকসিনের ব্যাপারটা যদি কেন্দ্র ফ্রি করে দেয় অনেকটাই, যেটা কেন্দ্রের পক্ষে সম্ভব, আমার মনে হয় এটা হয়। বা আমার মনে হয় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি দুজনের উপরে আমাদের ভরসা থাকা দরকার, তারা আরেকটু সচেতন হন। একেবারে ধন্যবাদ আপনাকে। মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তিনি তৃণমূল ভবনের সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। নির্বাচিত প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা তারা সকলেই সর্বসম্মতিক্রমে আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী, তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করেছেন। আমরা সবচেয়ে খুশি হয়েছি, আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তার শারীরিক অবস্থান যে বাধা সৃষ্টি, হুইল চেয়ারে বসে তিনি বাংলার মানুষকে রক্ষা করবার জন্য, ভারতের মানুষকে রক্ষা করবার জন্য যে সংগ্রাম চালিয়েছেন, যে দৃঢ়চেতা চিত্তে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করেছেন, তার জন্য পরিষদীয় দল তাকে কৃতজ্ঞতা জানায়, তাকে অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায়। আমি এবং সুব্রত মুখোপাধ্যায় আমরা দুজনেই এখানে উপস্থিত হয়েছি সাংবাদিকদের সামনে। একটি সিদ্ধান্ত হয়েছে, আগামী 5 তারিখ, সম্ভবত 5 তারিখেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা চাই তিনি শপথ নিন এবং তারপরে 6 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নবনির্বাচিত বিধায়কদের, জনপ্রতিনিধিদের শপথ পাঠ করাবেন। প্রোটেম স্পিকার হিসেবে আমরা আজকে পরিষদীয় দলের মিটিংয়ে নির্বাচিত করেছি বিমান বন্দ্যোপাধ্যায়কে, এবং পরবর্তীকালে বিমানবাবুই নিয়ম মেনে যা করা, সেই নিয়ম মেনেই আমাদের প্রস্তাব থাকবে বিমান বন্দ্যোপাধ্যায়কে অধ্যক্ষ করা। সেই প্রক্রিয়ায় সেই দিনের অধ্যক্ষের চেয়ারে বসবেন শ্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি নাম প্রস্তাব করবেন, প্রথাগতভাবে যা নিয়ম কানুন বিধি আছে বিধানসভার, সেই বিধি মেনে
বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে অধ্যক্ষের দায়িত্বভার অর্পণ করবেন। এই কটি সিদ্ধান্ত আমাদের হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বাংলার মানুষকে ধন্যবাদ দিয়েছেন, যারা এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন কোভিড পরিস্থিতিটাই আমার সবচেয়ে প্রধান কাজ। সেই কোভিড পরিস্থিতি নিয়েও তিনি পরিকল্পনা নিশ্চয়ই করছেন এবং তা বাস্তবায়িত করবেন। শপথ গ্রহণ তো আমি আজকের মিটিংয়ে পার্থ চ্যাটার্জি যা অলরেডি বলে দিয়েছে, তার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত মতে আমাকে আমার দলের পক্ষ থেকে যা দায়িত্ব প্রোটেম স্পিকারে দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব পালন করব। এর বাইরে যা কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা যে সিদ্ধান্ত হয়েছে তা আমরা সাংবাদিকদের সামনে এসে সকলেই ছিলেন। সেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি পরিষদীয় দলের যিনি নেত্রী হয়েছেন তিনি যথাসময়ে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত জানাবেন। আমাদের কোভিড পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিতে হবে, সেইটা আমাদের লক্ষ্য। তারপর পরিষদীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেওয়া। তাদেরকে সবাইকে বললেন যে আপনারা ভালোভাবে কাজ করুন, দায়িত্বশীল হয়ে কাজ করুন, নিজের নিজের বিধানসভায় টাইম দিন, তাদের অভাব অভিযোগ শুনুন, দুয়ারে সরকার যখন যায় সেটাকে সম্পূর্ণ ব্যবহার করুন, মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে থাকুন, আরো মজবুত করুন, মানুষের প্রত্যাশাকে আপনারা সমাধান খুঁজে বের করে তার সুধার since the Chief Minister has lost from the Nandigram seat, which seat she is going to contest because she will be sworn in as a Chief Minister? The matter is still pending before the Election Commission. Therefore, it will not be a hindrance for any candidate, whether it is Mamata Banerjee or Partha Chatterjee or Shubhra Mukherjee. As per the Constitution, the election of the party has been completed. Now we will hand over our necessary letter to the Governor of West Bengal. And again I am saying there is no hindrance of Mamata Banerjee to become the Chief Minister as per the Constitution. But sir, one has to be a winning candidate and MLA to become the Chief Minister. For this very reason. You please go through the Constitution first and then question. মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আবেদন করেছেন যে আমরা যেন কোনো রকম বিজয় মিছিল না করি, আমাদের করোনা বিধি মেনে চলতে হবে এবং সবাই শান্তভাবে থাকবেন। কোথাও যদি কোনো গণ্ডগোল হয়, কোনো প্রয়োজন হয়, পা তুলবেন না। আপনারা এই কথাগুলো এখন বন্ধ রাখুন না, এটা একটা নতুন মন্ত্রিসভা আসুন, তারপর তারা জানে লেটার দেবেই ঝাড়খণ্ড আসছে।
Martha, where is the venue of the ceremony? Okay, thank you. Venue. আপনি একটা কথা একটু বললেন কি করে মুখ্যমন্ত্রী ক্ষমতা নেন। আমাদের সংবিধানে ভালো করে দেখবেন 6 মাস যে কেউকে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তারা নির্বাচিত করতে পারে। 6 মাসের পর যদি কন্টিনিউ করতে হয় তাহলে তার সেই ব্যক্তিকে নির্বাচিত হয়ে আসতে হবে। I hope the clarification given by Shubhodaya is in accordance with the Constitution and therefore it stands. নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের আরো একবার স্বাগত। আজকে হচ্ছেটাকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পি। অবশ্যই হচ্ছেটাকে আজকে আমাদের টপিক রয়েছে করোনা, সেই নিয়ে আমরা আলোচনা করব, মানুষকে অ্যাওয়ার করবো, কারণ মানুষের পাশে থাকে রিপাবলিক বাংলা। কিন্তু ইতিমধ্যেই যে খবর জানাবো আপনাদেরকে, আমরা প্রত্যেকে যেমনটা জানি যে গরু পাচার কাণ্ডে এবং কয়লা পাচার কাণ্ডে কিন্তু বিনয় মিশ্রা তার আজকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল এবং সকাল থেকে এই খবর দেখাচ্ছিলাম আপনাদেরকে। কিন্তু ইতিমধ্যেই যে খবর মিলছে যে বিনয় মিশ্রা যে অ্যাডভোকেট রয়েছে তিনি ইতিমধ্যে সিবিআই দপ্তরে মেল করেছেন যে বিনয় মিশ্রা তিনি হাজিরা দিতে পারছেন না, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি এবং সেই জন্য বাড়ি থেকে বের হতে পারছেন না বিনয় মিশ্রা এবং এই জন্য আজকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারলেন না তিনি। আরো একবার জানাবো আপনাদেরকে, ইতিমধ্যে কিন্তু গরু পাচার কাণ্ড, কয়লা পাচার কাণ্ড, বিভিন্ন কাণ্ড নিয়ে কিন্তু সরব হয়েছিল রিপাবলিক বাংলা এবং সেই স্টিং অপারেশনে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কয়লা পাচার হচ্ছে এবং কারা কারা জড়িত রয়েছে এবং তারপরে কিন্তু রীতিমতো সিবিআই নড়ে চড়ে বসে এবং তারপরে কিন্তু একের পর এক মাথা গ্রেফতার হয়। ইভেন সিবিআইকে সমস্ত ডকুমেন্টস নথি আমরা প্রেরণ করেছিলাম এবং তারপরে কিন্তু এই ঘটনা ক্রমশ সামনে আসে এবং আজকে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল বিনয় মিশ্রার, কিন্তু সেক্ষেত্রে জানা যাচ্ছে যে তিনি হাজিরা দিচ্ছেন না। আমরা বিস্তারিত জানবো অভিষেকের কাছ থেকে। অভিষেক সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, কি কারণ দেখিয়ে আজকে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন না এবং সিবিআই তারা কি রিপ্লাই দিলেন? তবে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বিনয় মিশ্রার আইনজীবীর তরফ থেকে যে মেল করা হয়েছে সেই মেলে তার তরফ থেকে যে বয়ান দেওয়া হয়েছে তিনি বলেছেন যে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি বাইরে এই মুহূর্তে বেরোতে পারবেন না। ডাক্তারের তরফ থেকে পরিষ্কার নির্দেশিকা রয়েছে যে এই মুহূর্তে তাকে কমপ্লিটলি বেড রেস্টে থাকবার জন্য। ফলে সেখান থেকে দাঁড়িয়ে বিনয় মিশ্রার তরফ থেকে আর্জি জানানো হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক। এই আর্জি জানিয়ে আজ সিবিআই কে মেল করা হচ্ছে বিনয় মিশ্রার আইনজীবীর তরফ থেকে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি সিবিআই এর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কালকের মধ্যে বিনয় মিশ্রাকে হাজিরা দিতে হবে, অর্থাৎ বিনয় মিশ্রার আর্জি মান্য না সিবিআই আধিকারিকরা, সেটা রিজেক্ট করে দেওয়া হলো এবং আগামীকালের ভিতর সকাল 11টার ভিতর বিনয় মিশ্রাকে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে এবং সিবিআই আধিকারিকরা তার পাশাপাশি ইতিমধ্যেই হাইকোর্টকেও পুরো বিষয়টা জানানো হয়েছে। কারণ তোমাকে জানিয়ে রাখি হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশিকা সেই নির্দেশ মোতাবেক 3রা মে অর্থাৎ আজ কিন্তু বিনয় মিশ্রার 11টার ভিতর সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল এবং তার যে রক্ষা কবচ সেই রক্ষা কবচেরও কিন্তু যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু একেবারে পরিষ্কার উল্লেখ করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। তদন্তকারী সংস্থার সঙ্গে যদি সহযোগিতা করা হয় তাহলেই সেটাকে এক্সটেন্ড করা হবে, অর্থাৎ সেখানে তদন্তকারী সংস্থার কাছে তিনি হাজিরা না দিয়ে বেশ কিছুটা বিপাকে পড়লে এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে পাল্টা মেল করে জানিয়ে দেওয়া হয়েছে কালকের মধ্যেই বিনয় মিশ্রাকে হাজিরা দিতে হবে এবং তার যে আর্জি সেটা একেবারেই মানা হবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। অভিষেক, সেই জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে যে যদি কালকেও তিনি হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে সিবিআই পরবর্তী পদক্ষেপ স্টেপ কি হতে চলেছে? তবে তোমাকে জানিয়ে রাখি হাইকোর্টের তরফ থেকে যে প্রথমে জাজমেন্ট লেটার দেওয়া হয়েছিল সেখানে একদিকে যেরকম উল্লেখ করা হয়েছিল 3রা মে হাজিরা দিতে হবে ফিজিক্যালি বিনয় মিশ্রাকে এবং সেই নির্দেশিকাতেই উল্লেখ করা ছিল যদি তিনি হাজিরা না দেন, যদি তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা না করেন তাহলে তদন্তকারী সংস্থা আইনত যে কোনো ব্যবস্থা নিতে পারেন বিনয় মিশ্রার বিরুদ্ধে। অর্থাৎ এখন এই মুহূর্তে একটাই রাস্তা যে তাকে সরাসরি গ্রেপ্তার করা, কারণ তার বিরুদ্ধে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যে স্টেটমেন্ট রয়েছে বামাপদ দে এবং গণেশ বাগড়িয়ার এবং তার পাশাপাশি অনুপ মাঝির যে স্টেটমেন্ট, এই যাবতীয় তথ্য প্রমাণকে সামনে রেখে যদি আগামীকাল বিনয় মিশ্রা ফের তার হাজিরা এড়ে অভিষেক অর্থাৎ যেন তেন প্রকারে কালকে তাকে হাজিরা দিতেই হবে এবং হাজিরা না দিলে কিন্তু একটা গুরুতর ভয়ঙ্কর এবং শেষে গ্রেফতারি পর্যন্ত হতে পারে। অনেক ধন্যবাদ অভিষেক, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন অভিষেক সেনগুপ্ত। আমরা অবশ্যই হচ্ছেটাকে পুরো প্রোগ্রামটা নিয়ে ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকবে, দেখবেন রিপাবলিক বাংলা।
বাংলায় আপনাদের সঙ্গে আমি পিউ। করোনার দ্বিতীয় ঢেউকে একেবারে সামাল দিতে পারছে না রাজ্যবাসী, এবং এই দ্বিতীয় ঢেউতে কিন্তু একেবারে বিপর্যস্ত মানুষের জীবন। কারণ তারা ভ্যাকসিন নিতে যেমন নাজেহাল হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন, হাসপাতালে দীর্ঘক্ষণ লাইন দিয়েও তারা ভ্যাকসিন পাচ্ছেন না, এবং তখনই কিন্তু এই মারণ রোগ আরও কিন্তু তার প্রকোপে সাধারণ মানুষকে ফেলছে। এই মুহূর্তে শহর কলকাতা যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা অফিস ওরিয়েন্টেড এরিয়া, এবং এখানে কিন্তু প্রতিদিন নানা রকম অনেক মানুষরা কাজ করেন, তারা আসেন, এবং এই পরিস্থিতিতে তারা করোনাকে নিয়ে কতটা অ্যাওয়ার, কতটা চিন্তা করছেন একটু জিজ্ঞাসা করব। করোনা নিয়ে যেখানে মানুষ এতটা ব্যস্ত করোনা, সেক্ষেত্রে আপনি এভাবে বিনা মাস্কে কি করে ঘুরে বেড়াচ্ছেন? এক্সকিউজ মি, ছবিটা দেখাতে চাইবো যে যেখানে করোনা নিয়ে এতটাই দাপট, সেখানে কিন্তু ইনি বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন এবং ক্যামেরার সামনে আসতে একেবারে অনিচ্ছুক। রীতিমতো কিন্তু তারা ক্যামেরার সামনে থেকে চলে গেলেন। আমরা যখন বললাম ক্যামেরার সামনে থেকে চলে গেলেন। মাস্কটা কোথায় দাদা? মাস্কটা পরুন, নাকের উপরে রাখুন। মাস্কটা নাকের উপর না রেখে নিচে রাখছেন, এবং আপনারা সেখান থেকে চাল খাচ্ছেন। না, চা খাচ্ছি না, চা খাওয়া হয়ে গেছে। তা আপনারা একবার বললেন না কেন যে মাস্কটা পরার কথা? কোনটা? ওনাকে ওরা পড়েছিল, দেখো নেমে না, গেছে। এটা নামানো ছিল, মাস্কটা এখানে পরার কথা। একদম পিছন দিয়ে দেখতে পাইনি, আপনার সামনে দাঁড়িয়েছিল। পিছন দিয়ে দেখতে পাইনি ওকে। আপনার সামনে দাঁড়িয়েছিল, আপনি কোনোভাবে ব্যাপারটাকে কিন্তু ওভারলুক করে গেছেন। প্রত্যেককে আমাদের এটাই বলার কথা যে মাস্ক পরতে হবে, কারণ করোনা যেভাবে তার দাপট বাড়াচ্ছে। তো জিজ্ঞাসা করবো দাদা, আপনারা প্রতিদিন কাজ করছেন এইভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, কি মনে হচ্ছে যে এই করোনাকে ওভারলুক করতে গেলে, এর থেকে সরে আসতে গেলে কি কি প্রিকশন নিতে হবে, কি কি ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের মতো মানুষকে? হ্যাঁ, মাস্ক তো পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, আর এটাই তো হবে। আর ভ্যাকসিন নেবেন না? ভ্যাকসিন নিতে হবে। নিয়েছেন কি? না, তাহলে ইতিমধ্যে আপনাকে ভ্যাকসিনটা নেওয়া দরকার। নেওয়া দরকার। হ্যাঁ? হ্যাঁ, আমি একটা কথা বলবো, করোনা যেভাবে এত ছড়াচ্ছে, কি মনে হচ্ছে যে আমাদেরকে কি কি কাজ করলে এর থেকে আমরা রেহাই পেতে পারি? আই থিঙ্ক লকডাউন আর একবার হওয়াটা, কারণ যেইভাবে করোনা ছড়াচ্ছে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। এটা তো আই থিঙ্ক লকডাউন একটা হওয়া উচিত। মানে ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু লকডাউনের কথা বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্যকে, তাহলে সেটাকে কি আপনারা গ্রহণ করছেন? হ্যাঁ, করতে হবে, নাহলে তো মানুষ যেভাবে মরছে বা যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা তো খুব চাপের ব্যাপার। আর ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন নেওয়া উচিত। নেওয়া উচিত। আমি তো আপনার সঙ্গে কথা বলবো, আপনি কি বলবেন? আমি একই মতে আছি। অবভিয়াসলি লকডাউন হওয়া উচিত, নাহলে বাইরের যা পরিস্থিতি আরও খুব খারাপ দিকে যাবে। আচ্ছা, হাসপাতালগুলো তো সেখানে যেতে গিয়ে অনেক সময় ভ্যাকসিন নিতে গিয়ে মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে, দীর্ঘক্ষণ লাইন কেউ ভ্যাকসিন পাচ্ছেন না, সেই বিষয়টা কীভাবে দেখছেন? তো সরকারকে দেখতে হবে অবভিয়াসলি যে ঠিকভাবে জিনিসটা যাতে করা হয়, না হলে তো ইন ফিউচার ওখান দিয়েও তো জিনিসটা স্প্রেড হচ্ছে না, তো সেটার জন্য প্রবলেম আসতে পারে আরও। আচ্ছা, এই যে এটা পুরোটা অফিস ওরিয়েন্টেড এরিয়া, এখানে অনেকে আছেন অফিস গোর্সা, তারা কিন্তু অনেকে অ্যাভয়েড করছেন মাস্কটাকে, তো এখানে আপনাদের কিন্তু অনেকে করছেন না, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তবে সবাই মাস্ক পরে থাকুক, তাদের পুরোটা নিজেদের ওপর, তো সেখানে সবাই মাস্ক পরে থাকুক, এটাই তাদেরকে বলে। আপনার অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক এই মুহূর্তে আমি আমার দর্শকদেরকে জানাতে চাইবো যে ওনাদের বক্তব্য শুনলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের জন্য ফ্রি ভ্যাকসিনের দাবি করেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদেরকে। 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। I feel that this is a very wise decision. We are requesting the government that please sanction 30,000 crores money for the universal vaccine for all. আজকে হচ্ছেটাকে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি পিউ। আজকে আমাদের হচ্ছেটাকে টপিক হচ্ছে করোনা, যে মারণ ব্যাধি রীতিমতো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে। আমরা এর থেকে কিছুতে বেরোতে পারছি না, কিন্তু সর্বপ্রকার সাহায্য করছে রাজ্য সরকার, সর্বপ্রকার সাহায্য করছে কেন্দ্রীয় সরকার, এবং অবশ্যই সাধারণ মানুষ তারা কি ভাবছেন তার জন্য কিন্তু আজকে আমরা সাধারণ মানুষের মাঝখানে যেতে চাইছি। রিপাবলিক বাংলা যেভাবে যায় সাধারণ মানুষের কাছে, দাদা একটু জানতে চাইবো যে করোনা যেভাবে একেবারে গ্রাস করছে মানব সভ্যতাকে, কি কি প্রিকশন নিলে আমরা এর থেকে একটু রেহাই পেতে পারি? মাস্ক পরতে হবে, অলওয়েজ নিজের সেফটি রাখতে হবে। আপনি নিজে সবসময় মাস্কটা পরেন? চেষ্টা করি। আর কি করতে হবে? ভ্যাকসিনেশন তো অবশ্যই দরকার, বাট এখন তো অ্যাভেলেবেল না। চেষ্টা এই যে 45 ঊর্ধ্ব ভ্যাকসিন চালু হয়েছে কিন্তু ধীর গতিতে হচ্ছে, এবং 18 ঊর্ধ্ব যে ভ্যাকসিন চালু হওয়ার কথা ছিল সেটা এখনো হচ্ছে না, এর ফলে কি মনে হচ্ছে সমস্যা হচ্ছে? প্রবলেম তো হচ্ছে, এখন দেখতে হবে, অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, গভর্নমেন্টেরও ব্যাপার আছে, সব দিক দেখতে হবে, যখন অ্যাভেলেবেল হবে।
সাধারণ মানুষের কাছে চলে এসেছেন এবং তাদের কথা আমরা শুনলাম। প্রত্যেকে কিন্তু বলছেন যে অবশ্যই আংশিক লকডাউন করলে ভালো, এখন পুরোপুরি লকডাউন করলে অনেক সময় অর্থনৈতিক যে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু একেবারে থেমে যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানুষ অনেকটা দুর্বিপাকে পড়তে পারে এবং সেক্ষেত্রে আংশিক লকডাউনের মাধ্যমে এটা সুরাহা হতে পারে। এবং সরকার যে সর্বপ্রকার মানুষের পাশে রয়েছে সেটা প্রত্যেকের মুখে কিন্তু আমরা শুনতে পেলাম। এবং হয়তো এই যে ভ্যাকসিনের চাহিদা বাড়ছে কিন্তু সেই অনুযায়ী যোগান থাকছে না, এই জন্য হয়তো অনেকে পাচ্ছেন না, এমনটাও মনে করছেন। পাশাপাশি অবশ্যই যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো মেনে চলা দরকার। আমি একটু কথা বলবো আপনার সঙ্গে, এই যে করোনার প্রকোপ এত বাড়ছে, আপনারা প্রতিদিন কাজে যাওয়া আসা করছেন, একটু সরে আসুন। হ্যাঁ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, কি প্রিকশন নিয়ে চলতে হবে রাস্তাঘাটে? রাস্তাঘাটে যেভাবে চলছি আমরা, মাস্ক পরা বা স্যানিটাইজ করা, হ্যান্ড গ্লাভস পরা, এগুলো তো অত্যন্ত জরুরি। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, অক্সিজেনের সাপ্লাই নেই। বর্তমানে কোভিড পরিস্থিতিতে এই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ভ্যাকসিন নিয়ে অব্যাহত রয়েছে ক্ষোভ বিক্ষোভ। কলকাতার মেডিকেল কলেজে বন্ধ রয়েছে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ। আবার অন্যদিকে মানিকতলায় ইএসআই হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন উত্তেজিত জনতা। কেননা করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার হয়েছে রাজ্য। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে আমরা আংশিক লকডাউনের মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও সংক্রমণকে রোখা যাচ্ছে না। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। নতুন সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যে এই কোভিড পরিস্থিতিকে মোকাবেলা করা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, ক্ষমতায় এলেও এখনই বিজয় উৎসব করা হবে না, আগে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা হবে। তবে সাধারণ মানুষেরও সচেতন হওয়া দরকার। এই পরিস্থিতিতে প্রত্যেকেরই সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত, মাস্ক পরা উচিত, স্যানিটাইজার ব্যবহার করা উচিত। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে যে ভ্যাকসিনেশন পদ্ধতি, সেই ভ্যাকসিনেশন পদ্ধতিতে সামিল হতে হবে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে এই পদ্ধতিতে অনেকটাই গড়িমসি তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে 1 মে সেদিন ছুটির দিন ছিল, সে কারণেই ভ্যাকসিনেশন পদ্ধতি শুরু করা যায়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বলেছেন যে নতুন সরকার ক্ষমতায় এলে তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এই কোভিড পরিস্থিতি মোকাবেলা করা। তিনি কি বলেছেন শুনুন। 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। I feel that this is a very wise decision. We are requesting the government that please sanction 30,000 crores money for the universal vaccine for all. আপনারা শুনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে রাজ্যে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আর রাজ্যে জুড়ে যেভাবে অক্সিজেনের আকাল দেখা দিয়েছিল সেই সমস্ত পরিস্থিতিও মোকাবেলা করা হবে। বিজয় উৎসব এখনই হবে না, আগে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা হবে। রাজ্যে ভ্যাকসিনেশন পদ্ধতি এখনো সেভাবে চালু হয়নি, কেননা 18-র ঊর্ধ্বদের যেভাবে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সেই পরিস্থিতিও এখনো তৈরি হয়নি। বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের আকাল দেখা দিচ্ছে, আর এর ফলে মানুষজনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম হাসপাতালের বাইরে লম্বা লাইন ছিল, আর এরপরেই সংক্রমণ ছড়িয়ে পড়া একটা আশঙ্কা তৈরি হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা, আর এই পরিস্থিতিতে অক্সিজেনের কালোবাজারিও চলছে।